হ্যালো বন্ধুরা, আজ আমরা যে গল্পটি নিয়ে এসেছি তা শোনার পর আপনার হৃদয় কেঁপে উঠবে। ভাবুন তো, কেউ কতটা নির্মম হতে পারে যে মুহূর্তেই কাউকে মেরে ফেলার পরিবর্তে প্রতিদিন তাকে যন্ত্রণা দেয়, তার আর্তনাদ আর কান্না উপভোগ করে। এটা শুধু ভয়ের গল্প নয়, এই ঘটনার বাস্তবতায় এমন একজন মানুষ আছে যে কে নিজের পরিবারের সদস্যদের ভয়ঙ্করভাবে হত্যা করে, তাও কোনো অস্ত্র ছাড়াই। এই হত্যাকাণ্ডের পদ্ধতি এমন ছিল যাতে ভুক্তভোগী সঙ্গে সঙ্গে মারা যায় না, বরং প্রতিদিন মৃত্যু প্রার্থনা করে, যন্ত্রণায় কাতরাতে থাকে। আর হত্যাকারী সেই দৃশ্য দেখে হেসে যেত। কিন্তু যখন এই কেসের আসল উদ্দেশ্য সামনে আসে, তখন শুধু পুলিশই নয়, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবাই স্তম্ভিত হয়ে যায়। আপনাদের যদি আমাদের এই কঠোর পরিশ্রম আর এই কাহিনী ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাদের কাছে শুধু একটা ক্লিক নয়, এটি আমাদের সাহস ও অনুপ্রেরণার উৎস, যা আমাদের এমন বাস্তব সত্য কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে শক্তি যোগায়। গল্পের শুরু মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে। মুম্বাইয়ের একটি উপনগরী সান্তাক্রজ দত্তাত্রেয় রোড নামক স্থানে অবস্থিত। গণেশ কৃপা সহকারী আবাস সোসাইটি নামের একটি আবাসিক ভবনে বাস করত শাহ পরিবার। এই পরিবারে ছিলেন কমলকান্ত সাহা, তার স্ত্রী কাজল সাহা, যাকে কিছু মানুষ কবিতা নামেও চিনতেন, তাদের ২০ বছর বয়সী মেয়ে, ১৭ বছর বয়সী ছেলে এবং কমলকান্তের মা সরলা দেবী। কমলকান্ত পেশায় একজন গার্মেন্ট ব্যবসায়ী ছিলেন। তার নিজস্ব গার্মেন্ট কোম্পানি ছিল এবং ব্যবসা ভালোই চলছিল। পরিবারের পরিবেশও ছিল স্বাভাবিক। কমলকান্তের ৩ বোন ছিল, যাদের মধ্যে একজন বিবাহিত। এই সময়েই কমলকান্তের মা সরলা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যদিও একে হঠাৎ বলা ঠিক হবে না, কারণ তিনি আগের ৭ থেকে ৮ দিন ধরে অসুস্থ ছিলেন। ৩ আগস্ট তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে প্রথমে তাকে পারিবারিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। প্রায় ১০ দিন হাসপাতালে থাকার পর ১৩ আগস্ট তিনি মারা যান। ডাক্তাররা জানান সরলা দেবীর মৃত্যু হয়েছে একাধিক অঙ্গ অকেজো হয়ে যাওয়ার কারণে। পরিবার এই মৃত্যুকে স্বাভাবিক বলেই ধরে নেয়, কারণ তিনি ছিলেন বয়স্ক ও দুর্বল। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু সরলা দেবীর মৃত্যুর কিছুদিন পরেই কমলকান্ত নিজেও অসুস্থ হয়ে পড়েন। তাঁর শুরুতে পেট ব্যথা শুরু হয়। ভেবেছিলেন হয়তো বাইরের কিছু খেয়ে ফেলেছেন, এই রকম তো হয়েই থাকে। তাই প্রথমে ঘরোয়া টোটকা ব্যবহার করেন, কিন্তু ব্যথা বেড়েই চলছিল। বাধ্য হয়ে ডাক্তার দেখান। ডাক্তার কিছু ওষুধ দেন, কিন্তু অবস্থার উন্নতি হয় না। ২৪ আগস্ট ২০২২ কমলকান্তের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। ২ থেকে ৩ দিন ওষুধ খাওয়ার পরও কোনো উন্নতি হয় না। এখন শুধু পেট নয়, গাঁটেও ব্যথা শুরু হয়। কমলকান্তের শরীরের আর একটি অদ্ভুত পরিবর্তন ধরা পড়ল। তার চুল আগের তুলনায় অনেক বেশি পড়তে শুরু করেছিল। ২৮ আগস্ট যখন পারিবারিক ডাক্তার তাকে আবার দেখেন, তখন তিনি আর দেরি না করে কমলকান্তকে পরামর্শ দেন দ্রুত একটি ভালো হাসপাতালে গিয়ে পুরো শরীরের বিস্তারিত চেক আপ করাতে। কারণ এটা কোনো সাধারণ রোগ নাও হতে পারে, এটি হতে পারে একটি মারাত্মক অসুখ। সেই দিনই কমলকান্ত পৌঁছে যান আন্ধেরির কৃতি কেয়ার হাসপাতালে। সেখানে তিনি সব সমস্যার কথা জানান এবং তাকে তাৎক্ষণিক ভর্তি করা হয়। সরলা দেবীর মৃত্যুর পর পরিবারের অন্যান্য আত্মীয়রাও বাড়িতে চলে এসেছিলেন। চারদিকে ছিল শোকের আবহ। এর মধ্যেই কমলকান্তের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়। আত্মীয় স্বজনরাও তখন চিকিৎসার দায়িত্বে যুক্ত হয়ে পড়েন। ডাক্তার, হাসপাতাল, টেনশন সব মিলিয়ে ঘরে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়। কমলকান্তের বাবা বহু বছর আগেই মারা গিয়েছিলেন। তখন থেকেই পরিবারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন কমলকান্ত। বোনদের বিয়ে দেওয়া, সংসার সামলানো, মায়ের দেখভাল সবকিছুই তিনিই করতেন। সরলা দেবীর মৃত্যুর পর বোনেরা ভাইয়ের পাশে এসে দাঁড়ালেও এখন ভাইয়ের এমন অবস্থায় সবার মন ভেঙে যাচ্ছিল। কৃতি কেয়ার হাসপাতাল শুরু করে তার চিকিৎসা। একের পর এক টেস্ট, পুরো শরীর পরীক্ষা, তবুও চমকপ্রদ বিষয় হল রিপোর্টে কিছুই ধরা পড়ছে না। চিকিৎসকরা দেখছিলেন কমলকান্তের শরীরে কিছু একটা গণ্ডগোল তো আছেই, কিন্তু সেটা কি? রোগ ধরা পড়ছে না, অথচ শরীর দুর্বল, যন্ত্রণা বাড়ছে। ৩রা সেপ্টেম্বর অবস্থা আরও খারাপ হলে কমলকান্তকে স্থানান্তর করা হয় বম্বে হাসপাতাল এখানেও শুরু হয় একের পর এক পরীক্ষা। কিন্তু এবারও রিপোর্ট ছিল পরিষ্কার, কোনো রোগ নেই। ডাক্তারদের কাছে কোনো স্পষ্ট কারণ না থাকলেও
তারা চিকিৎসা শুরু করেন। ভাগ্যক্রমে এইবার ওষুধ কাজ করতে শুরু করে। ধীরে ধীরে কমলকান্তের শারীরিক অবস্থা উন্নতি লাভ করে। কিছুদিন পর তিনি হাসপাতাল থেকে ছুটি পান এবং বাড়ি ফিরে যান। পরিবারও যেন একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মায়ের মৃত্যুজনিত শোক এখনও কাটেনি, কিন্তু অন্তত এই একটা দুশ্চিন্তা যেন কিছুটা কমল। কিন্তু এই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। মাত্র 2 থেকে 3 দিন পর কমলকান্ত আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং এবার পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ। এবার ডাক্তাররাও সন্দেহ করতে শুরু করেন। রিপোর্টে কিছু নেই, ওষুধ ঠিকই চলছে, তবুও কিভাবে সে বাড়ি ফিরলেই আবার অসুস্থ হয়ে পড়ে। এবার চিকিৎসকেরা আরও একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেন, কমলকান্তের চুল একদমই বাড়ছে না। তারা জিজ্ঞেস করেন, আপনি কি মাথা কামিয়েছেন বা চুল কেটেছেন? কমলকান্ত স্পষ্টভাবে না বলেন। এখন নিজেই বুঝতে শুরু করেন কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তিনি গত 2 সপ্তাহ ধরে পেট ব্যথায় ভুগছেন, কিন্তু তার মাথায় একটুও নতুন চুল গজাচ্ছে না। এটা কি স্বাভাবিক? ডাক্তাররা এবার সিদ্ধান্ত নেন বিশেষ এক পরীক্ষা করার, হেভি মেটাল টেস্ট, রক্তে ভারী ধাতুর উপস্থিতি পরীক্ষা। 13 সেপ্টেম্বর রিপোর্ট আসে, আর তা দেখে পুরো চিকিৎসক দল স্তম্ভিত হয়ে যায়। তারা তাদের পুরো ক্যারিয়ারে এমন রিপোর্ট কোনোদিন দেখেননি। কমলকান্তের রক্তে 2টি অতীব বিষাক্ত রাসায়নিক পাওয়া যায়। ইউটিউবের গাইডলাইনের কারণে বিষের নাম বলা যাবে না, কিন্তু এটা বলতে পারি, সাধারণত এই বিষ শরীরে 1 ফোঁটা থাকলেই যথেষ্ট মারাত্মক। কিন্তু কমলকান্তের শরীরে এই বিষের মাত্রা ছিল শত শত গুণ বেশি। ডাক্তাররা বুঝে যান এটা কোনো অসুখ নয়, এটা ছিল পরিকল্পিত বিষ প্রয়োগ। পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। আজাদ ময়দান থানার একটি দল দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। চিকিৎসকেরা পুলিশকে বলেন তাদের কাছে একজন রোগী আছেন যার শরীরে পাওয়া গেছে 2টি প্রাণঘাতী বিষ অসাধারণ মাত্রায়। তারা ব্যাখ্যা করেন এই বিষ হয়তো সামান্য পরিমাণে সাধারণ খাবারে পাওয়া যেতে পারে বা শরীরে নগণ্য মাত্রায় প্রাকৃতিকভাবে উপস্থিত থাকতে পারে, কিন্তু কমলকান্তের শরীরে যা পাওয়া গেছে তা শরীর নিজে কখনোই তৈরি করতে পারে না, আর কোনো সাধারণ খাবার থেকেও এই মাত্রায় বিষ প্রবেশ অসম্ভব। এখান থেকেই শুরু হয় তদন্ত, কে কমলকান্তকে দিনের পর দিন ধীরে ধীরে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করছিল। ডাক্তারদের ধারণা জন্মায় কমলকান্তকে হয়তো বারবার ধীরে ধীরে বিষ খাওয়ানো হচ্ছিল, কারণ এই ধরনের বিষ খুবই ধীরে কাজ করে। প্রথমে হজম শক্তি দুর্বল হয়, তারপর পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ব্যথা, গাঁটে ব্যথা, এমনকি এক পর্যায়ে মস্তিষ্কের কাজও বন্ধ হয়ে যেতে পারে। চুল ঝরতে থাকে এবং চুল গজানো বন্ধ হয়ে যায়। ঠিক এমনটাই ঘটছিল কমলকান্তের শরীরে। চিকিৎসকরা জানান এই 2টি বিষ অত্যন্ত প্রাণঘাতী, এগুলো শরীরকে ধীরে ধীরে ভিতর থেকে গলিয়ে দেয়। তখনও কমলকান্ত জীবিত ছিলেন। পুলিশ রিপোর্ট নিয়ে ফিরে যায়, কিন্তু ঘটনাটি এখন পুলিশের নজরে চলে আসে। 18 সেপ্টেম্বর কমলকান্ত মারা যান। হাসপাতাল থেকে আবারও পুলিশকে খবর দেওয়া হয়। ডাক্তাররা বলেন যে রোগীর বিষাক্ত রিপোর্টের কথা 5 দিন আগে আপনাদের জানিয়েছিলাম, তিনি আর বেঁচে নেই। এবার কাহিনীর মোড় নেয় নতুন দিকে। সত্য উন্মোচিত হতে শুরু করে, একটি এতটাই ভয়ঙ্কর সত্য যা শুনে পুলিশও স্তব্ধ হয়ে যায়। কমলকান্তের মৃত্যু কোনো সাধারণ রোগজনিত ছিল না। তার শরীরে পাওয়া গিয়েছিল এমন এক বিষ যা ধীরে ধীরে অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরপর আজাদ ময়দান থানায় একটি এফআইআর দায়ের করা হয় এবং কেসটি স্থানান্তরিত হয় সান্তাক্রুজ থানায়। কমলকান্তের ময়নাতদন্তে নিশ্চিত হয় তাঁর শরীরে এমন এক বিষক্রিয়া চলছিল যা শরীরের ভিতরের সমস্ত অঙ্গ ধ্বংস করছিল। পুলিশ এই ঘটনাকে এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে শুরু করে। ডাক্তাররা জানান এই বিষ কোনো মেডিকেল স্টোরে পাওয়া যায় না, সাধারণ মানুষ এটা কিনতে পারে না। এটি খুব সীমিত কিছু কোম্পানির কাছে কড়া নিয়ম মেনে বিক্রি করা হয়। প্রশ্ন উঠল, এই বিষ কোথা থেকে, কেনই বা কমলকান্তকে এটা দেওয়া হলো? ডাক্তার ও পুলিশ তখন পরিবারের সবাইকে মেডিকেল টেস্ট করানোর অনুরোধ করেন। যদি পুরো পরিবারই কোনো বৃহৎ ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে? পরীক্ষার ফলাফল আরও আতঙ্কজনক। কমলকান্তের স্ত্রী কাজল শাহ, যিনি কবিতা নামেও পরিচিত, তার শরীরেও ওই বিষের আংশিক মাত্রা পাওয়া যায়। তবে তার চিকিৎসা শুরু হওয়ায় তিনি সেরে ওঠেন। এখন প্রশ্নটা আরও বড় হয়, এটা কি কেবল একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র? আর যদি ষড়যন্ত্র থাকে,
তাহলে এর মাস্টারমাইন্ড কে? মামলাটি এতটাই জটিল হয়ে দাঁড়ায় যে সান্তাক্রুজ থানা কেসটি হস্তান্তর করে ক্রাইম ব্রাঞ্চ ইউনিটের কাছে। ক্রাইম ব্রাঞ্চ দায়িত্ব নেওয়ার পর শুরু করে পুরো শক্তি দিয়ে তদন্ত। তারা প্রথমেই কমলকান্তের সমস্ত মেডিকেল রিপোর্ট, পরিবারের বয়ান ও নথি নিজেদের দখলে নেয়। তদন্ত শুরু হয় এই প্রশ্নগুলোকে ঘিরে: কমলকান্তের পরিবারের ইতিহাস কী, তার সাথে কে কে নিয়মিত যোগাযোগ রাখত, সাম্প্রতিক কী ঘটনা তার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত হতে পারে, কেউ কি পরিকল্পনা করে এক এক করে পুরো পরিবারকে হত্যা করতে চাইছে। জীবনের পেছনের পর্দা যখন খোলা শুরু হয় তখন বেরিয়ে আসে অনেক রহস্যময় তথ্য। কমলকান্ত তখন মাত্র 10 বছর বয়সী যখন তার বাবা মারা যান। তার ছোট ছোট বোনদের দায়িত্ব নেয় সে। পড়াশোনা, চাকরি, ব্যবসা সব সামলে মুম্বাইয়ের মতো শহরে একটি সফল গার্মেন্টস বিজনেস দাঁড় করায় সে। 2002 সালে কমলকান্তের বিয়ে হয় কাজল শাহের সঙ্গে, যিনি কবিতা নামেও পরিচিত ছিলেন। অদ্ভুত বিষয় হল, কমলকান্তের এক বোনের নামও ছিল কবিতা এবং তিনিও বিবাহিত। কাজলের বাবা সুরত এর একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন। অর্থাৎ দুই পরিবারই ছিল আর্থিকভাবে সচ্ছল। কমলকান্ত ও কাজলের সংসারে ছিল 2 সন্তান, একজন 20 বছরের মেয়ে আর একজন 17 বছরের ছেলে। পুলিশ তদন্তে আরও গভীরে যায়। কমলকান্তের কোম্পানির কর্মচারী, বন্ধু এবং আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়। কমলকান্তের বোনেরা জানান, গত 2 বছর ধরে কমলকান্ত ও কাজলের সম্পর্ক ভাল যাচ্ছিল না। কাজল প্রায় রেগে যেতেন, স্বামীর সঙ্গে মনোমালিন্য হতো। এমনকি শাশুড়ি সরলা দেবীর সঙ্গেও কাজলের সম্পর্ক খারাপ ছিল। মে 2021-এ কাজল রাগ করে মেয়েকে নিয়ে মায়ের বাড়ি চলে যান এবং সেখানেই ছিলেন প্রায় 4-5 মাস। অক্টোবর 2021-এ কাজল মুম্বাইতে ফেরেন, তবে নিজ বাড়িতে নয়, মেয়েকে নিয়ে ভিলে পারলে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। একদিন তিনি কমলকান্তের বাড়িতে এসে তার গহনা ও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে ফিরে যান ভাড়া বাড়িতে। শ্বশুরবাড়ির সবাই তখন চেষ্টা করতে থাকেন কাজলকে ফিরে আনতে। কমলকান্ত আগের সব ভুলে সবকিছু স্বাভাবিক করতে চাইছিলেন। মে 2022-এ বহু অনুরোধ ও চেষ্টার পর কাজল রাজি হন বাড়ি ফিরে যেতে, কিন্তু কিছু শর্তে। তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি স্বামীর কাছ থেকে দূরত্বে থাকবেন। কল রেকর্ড বিশ্লেষণে উঠে আসে একটি নাম, হিতেশ জৈন। আশ্চর্যের বিষয়, এই নামটি কমলকান্তের ফোনেও সংরক্ষিত ছিল। হিতেশ ছিলেন কমলকান্তের শৈশবের বন্ধু, একসাথে স্কুল, কলেজ, ব্যবসা সব কিছুতেই। এমনকি কমলকান্তের বোনেরাও হিতেশকে ভাইয়ের মতো মানতেন। তাই কাজলের ফোনে হিতেশের নম্বর থাকা অস্বাভাবিক মনে হয়নি। তবে চ্যাটিংয়ের গভীরতা আর ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। চ্যাটে যা পাওয়া যায় তা এই কেসের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সত্য উদ্ঘাটন শুরু হয়, কাজল স্বীকার করেন তিনি হিতেশকে ভালোবাসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে হিতেশ, যিনি নিয়মিত বাড়িতে যেতেন, তার সান্ত্বনা, মনোযোগ আর হাসি কাজলকে আকৃষ্ট করে। বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক, তারপর প্রেম, তারপর শারীরিক সম্পর্ক। দুজনের এই সম্পর্ক বহু বছর ধরে চলছিল। 2 বছর আগে একদিন কমলকান্ত তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সেই থেকেই দাম্পত্য সম্পর্ক একেবারে ভেঙে পড়ে। কাজল চলে যান মায়ের বাড়ি। সেই সময় থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। কারণ ডিভোর্স হলে কাজল কিছুই পেতেন না, কিন্তু যদি কমলকান্ত না থাকে তাহলে তাঁর সম্পত্তি, ইন্স্যুরেন্স, কোম্পানির অংশ সবই কাজলের নামে চলে আসত। আর সরলা দেবী থাকলে তিনিও বাধা হয়ে দাঁড়াতে পারতেন। তাই কাজল ও হিতেশ পরিকল্পনা করে বেছে নেন একটি ধ্বংসাত্মক রাস্তা, স্লো পয়জনিং। চ্যাটে যা পাওয়া যায় তা এই কেসের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সত্য উদ্ঘাটন শুরু হয়, কাজল স্বীকার করেন তিনি হিতেশকে ভালোবাসেন। বিয়ের পর স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে হিতেশ, যিনি নিয়মিত বাড়িতে যেতেন, তার সান্ত্বনা, মনোযোগ আর হাসি কাজলকে আকৃষ্ট করে। বন্ধুত্ব থেকে গড়ে ওঠে সম্পর্ক, তারপর প্রেম, তারপর শারীরিক সম্পর্ক। দুজনের এই সম্পর্ক বহু বছর ধরে চলছিল। 2 বছর আগে একদিন কমলকান্ত তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সেই থেকেই দাম্পত্য সম্পর্ক একেবারে ভেঙে পড়ে। কাজল চলে যান মায়ের বাড়ি। সেই সময় থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। কারণ ডিভোর্স হলে কাজল কিছুই পেতেন না, কিন্তু যদি কমলকান্ত না থাকে তাহলে তাঁর সম্পত্তি, ইন্স্যুরেন্স, কোম্পানির অংশ
সবই কাজলের নামে চলে আসত। ৩ আগস্ট ভর্তি হন, ১৩ আগস্ট মারা যান। এরপর টার্গেট কমলকান্ত। ধীরে ধীরে তার খাবারেও মেশানো হতে থাকে বিষ, এবং ১৮ই সেপ্টেম্বর কমলকান্ত প্রাণ হারান। কাজল সন্দেহ এড়াতে নিজেও সামান্য মাত্রায় বিষ গ্রহণ করেন, যাতে রিপোর্টে বিষ ধরা পড়ে, কিন্তু গুরুতর অসুস্থতা হয় না। ১ ডিসেম্বর পুলিশ হিতেশ জৈনকে গ্রেফতার করে। তিনি নাটক সাজান তাকে কেউ অপহরণ করে মারধর করেছে, কিন্তু তার কথায় বিশ্বাসযোগ্যতা ছিল না। ল্যাপটপের হিস্টোরি ঘেটে দেখা যায় তিনি গুগলে বারবার সেই ২ বিষ সম্পর্কে তথ্য খুঁজছিলেন, যা ধীরে ধীরে শরীর ধ্বংস করে। মে ২০২৪-এ মামলার শুনানি শুরু হয়। কাজল জামিন আবেদন করেন। প্রমাণ হিসাবে ছিল হোটেলের ভিডিও, হোয়াটসঅ্যাপ চ্যাট, শরীরে পাওয়া বিষের প্রমাণ, কাজলের আচরণের পরিবর্তন। কোর্ট বলে, যে নারী সম্পর্ককে বিষে ভরিয়ে দিয়েছে তার জামিন হতে পারে না। তবুও সেপ্টেম্বর ২০২৪-এ তিনি আবার আবেদন করেন জামিনের জন্য। ৭৫ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়, কিন্তু কেউ চোখে দেখেনি কাজল কিভাবে বিষ দিতেন। কমলকান্তের বোন আদালতে বলেন, যেদিন মা মারা যান কাজলের চোখে ছিল না এক ফোঁটা জল, এবং যেদিন ভাই মৃত্যুর সঙ্গে লড়ছিল সেই সময় কাজল জানতে চাইছিলেন ইন্স্যুরেন্সের কাগজ কোথায়। কাজল আদালতে বলেন, আমার ফাঁসানো হচ্ছে, কেউ তো আমাকে বিষ দিতে দেখেনি। আমি একজন মা, আমার সন্তানরা বাড়িতে একা। কি খাচ্ছে, স্কুলে যাচ্ছে কি না জানিও না। এই আবেগ আদালতের পরিবেশ পাল্টে দেয়। অভিযোগকারী পক্ষ দুর্বল হয়ে পড়ে। ১৮ সেপ্টেম্বর ২০২৪ আদালত কাজলকে জামিন দেয়। কাজলের কাছে ছিল একটি সহজ রাস্তা, ডিভোর্স, কিন্তু সেই পথে টাকা ছিল না। কাজল চিত্রশিল্পী ছিলেন, রং ভালোবাসতেন, কিন্তু এই কাহিনীর শেষ ছবি আঁকা হয়েছে রক্তে, লোভে আর প্রতারণায়। কমলকান্ত তাঁকে ভালোবাসতেন, সম্মান দিতেন, কিন্তু প্রেমের মুখোশের আড়ালে লুকিয়েছিল এক নির্মম খুনি। এই কাহিনী আমাদের শেখায়, শুধু শিক্ষায় মানুষ হয় না। যদি মানবতা, সহানুভূতি আর সততা না থাকে, তবে মানুষ তার চেনা মানুষদেরও শেষ করে দিতে পারে। আর সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে খুব কাছের মানুষদের কাছ থেকেই। বন্ধুরা, এই গল্প থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না।